Hi everyone, welcome back to the another sessions on RP Trading. So let's talk about Bandhan Bank. তো বন্ধন ব্যাংক ডিসকাস করার আগে একটা কথা বলি। তো প্রথমেই সবাইকে সরি বলছি যে আমি অনেকবার চাইছি ভিডিও করতে, কিছু সময়ের অভাবে কিছু পার্সোনাল রিজনের জন্য ভিডিও হচ্ছে না। আমি চাইছি যে তোমাদের লার্নিং কার্ভটা যাতে অনেকটা কমে যায়, যাতে তোমরা ফার্স্ট শিখতে পারো যে কীভাবে চার্টকে আমরা অ্যানালিসিস করি, কীভাবে টেকনিক্যাল দেখি, কীভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স, কীভাবে ব্যালেন্স শিট অ্যানালিসিস করি। তো এইসব জিনিসগুলো আমি হার্ট অ্যান্ড সোল চাইছি, বাট হয়ে উঠছে না কোনো কারণে। তো আমি চাই ইন ফিউচার আমি হার্ট অ্যান্ড সোল চেষ্টা করবো তোমাদের জন্য ভিডিও করার, যাতে তোমরা শিখতে পারো এখান থেকে কিছু না কিছু, যে এখানে যে তোমরা সময়টা দেবে এই ভিডিওটার পিছনে কিছু না কিছু আউটপুট তোমরা পাবে এখান থেকে, আশা করছি। তো সেই বেসিসে আমি ভিডিও পসিবলি করবো। আমি ভিডিও বন্ধ করবো না, তোমরা সেই অনিশ্চয়তা থেকো না যে ভিডিও আসবে কি আসবে না, চ্যানেলটাতে কোনো হবে না। আমি ডেফিনেটলি ভিডিও করব, হয়তো কম হতে পারে বাট ভিডিও করব। তো এবার যাই কিছু না হোক, সপ্তাহে অন্তত 1 থেকে 2, যতটাই পসিবল, মানে টাইমটা যদি পাই, যতটা পাবো আমি তার মধ্যে এক থেকে দুটো ভিডিও আমি ডেফিনেটলি করার চেষ্টা করবো। ওকে, তো চলো প্রথমে বন্ধন ব্যাংকে আমরা দেখে নিই যে বন্ধন ব্যাংক কি বলছে। তো প্রথমেই জাস্ট জাস্ট গিভ মি 8 minutes টু চেক দিস। ওকে, সো চলো বন্ধন ব্যাংক, প্রথমে বন্ধন ব্যাংক দেখি। দেখো এই স্টকটা যদি অল টাইম হাই দেখি আমরা, অলমোস্ট অল টাইম হাইটা দেখো, অল টাইম হাই ছিল বন্ধন ব্যাংকের 740, 740 টাকা। এই স্টকটা এখন কারেন্ট প্রাইস কত চলছে? 208, 208 টাকার কাছাকাছি স্টকের দাম চলে এসছে। তো বন্ধন ব্যাংক কী করছে, জাস্ট একটা মান্থলি টাইম ফ্রেমে প্রথমে দেখাচ্ছি, তারপর আমরা বিজনেস দেখে নেব, ব্যালেন্স শিট, কোয়ার্টারলি রেজাল্ট, ইনভেস্টার সব কিছু দেখে নেব। নেক্সট আমরা দেখে নেবো এখান থেকে যে কিভাবে আমরা এখান থেকে ভিউ ডেভেলপ করতে পারি, যে আপসাইড যাওয়ার একটা। ওকে, তো দেখো বন্ধন ব্যাংক, দেখো এই যে অল টাইম হাই ছিল স্টকটা, এখান থেকে মান্থলি টাইম ফ্রেমে এরকম এখান থেকে হাই, লো, লোয়ার হাই, লোয়ার লো ফর্মেশন করে এখান থেকে স্টকটা এখানে রয়েছে। এই যে সুইংটা করোনার পরে, এই যে সুইংটার মধ্যে ওভারঅল ট্রেড করছে। দেখো এই সুইংটার তো 50%ও রিট্রেসমেন্ট হয়নি, অলমোস্ট 50% না হলেও কাছাকাছি। যে এই জায়গাটা যদি দেখি, এইখান থেকে রিট্রেসমেন্ট হয়ে কন্টিনিউয়াসলি এর মধ্যে স্টকটা এখানে ঘুরছে। ওকে, তো দেখো জাস্ট দেখো, তো কালারটা চেঞ্জ করলাম, যে এইখান থেকে স্টকটা এই যে দেখো এখান থেকে উপরে গেছিলো, নিচে এসছে, এরপরে এই যে লোটা করেছিল, এই যে লোটা, এটা কত সালে? 2023 সালের মেবি শুরুর দিকে, জানুয়ারির দিকে। কিন্তু এই যে লোটা ছিল, এই লোটাকে ব্রেক করেনি। এগেন আবার যে এখানে ব্রেক করতে গেল, ইমিডিয়েটলি এখানে একটা উইক করে উপর দিকে চলে আসছে। তো এটা ফেব্রুয়ারি মান্থ, আজকে 25 ডিসেম্বর, সরি, যেদিনকে ভিডিওটা বানাচ্ছি 25 ফেব্রুয়ারি, মানে মার্কেট ওপেন হবে 26 ফেব্রুয়ারি, মানে এই মাসের অলরেডি ফেব্রুয়ারিতে ক্যান্ডেল ক্লোজিং হতে হতে 3 দিন বাকি। আই থিঙ্ক অ্যাজ পার মাই ভিউ, এই যে ভিউটা করেছে এখানে, জাস্ট এটা দেখো, এই যে এখান থেকে এই যে ক্যান্ডেলটা ক্লোজিং করছে, এখানে যে উইকটা করেছে, আশা করি এই ক্যান্ডেলের লাস্ট 3 দিনে এই জায়গাটাকে কভার করবে না, উপর দিকেই ক্লোজিং দেবে। হয়তো বুলিশ ক্লোজিং দেবে না, বা মানে গ্রিন কালারের ক্লোজিং মান্থলি ক্যান্ডেলের বেসিসে হবে না, বাট উইকলি বেসিসে একটা হতে পারে। দেখে নিই উইকলি বেসিসে কী চলছে একবার, জাস্ট ক্যান্ডেলটা। হ্যাঁ উইকলিতে চলো, হ্যাঁ উইকলি দেখো একটা স্ট্রং হ্যামার ফর্মেশন হচ্ছে এখানে, যে হ্যামার হচ্ছে, হ্যামারের সাথে ইনসাইড ক্যান্ডেল ফর্মেশন হচ্ছে, এই যে এখানে হ্যামার প্লাস এর সাথে ইনসাইড ক্যান্ডেল ফর্মেশন হচ্ছে। তো এইখানে কি হতে পারে, এটা একটা স্ট্রং ক্লোজিং উইকলি বেসিসে হতে পারে। উইকলি ক্যান্ডেল এই জাস্ট উইকেই ক্লোজিং হয়ে যাবে, ফেব্রুয়ারির যে লাস্ট উইকটা চলছে সেখানে এটা হয়ে যাবে। তো ভিডিওটা একটু বড় হবে, তোমরা শেষ পর্যন্ত দেখো ভিডিওতে, যে কিছু ইম্পর্টেন্ট জিনিস আমি ডিসকাস করব। তো সেই সব জিনিসগুলোকে ক্লিয়ারলি তোমরা নোটিস করো, আর যে এইটা কিভাবে হচ্ছে, কেন এই জিনিসটাকে বলছে, ইভেন আমি এটাকে ডিসকাস করেও দেবো যে কেন আমি করছি। জাস্ট তার আগে একটা জিনিস দেখিয়ে দিই, এই যে দেখো এখানে আমার দুটো ট্রেন লাইন টান রয়েছে, ঠিক আছে? এই ট্রেন লাইনটা, এই ট্রেন লাইনটা, তো এইখান থেকে প্রাইস এই ট্রেন লাইনের মধ্যে ঘুরছে। আর যদি মানে রিসেন্ট ট্রেন লাইন দেখি, এটা এইখান থেকে এইটাতে রিজেকশন নিয়েছে, একবার, দুবার, 3বার, 4বারের কাছাকাছি। মানে যদি এই জায়গাটাকে আমরা কনসিডার করি মান্থলি টাইম ফ্রেমে রয়েছে, ডেলিতে দেখবো এখান থেকে কোনো কোনো রিজেকশন হয়েছে এখান থেকে, মানে অলরেডি 5 থেকে 6বার এই ট্রেন লাইনটাকে টেস্ট হয়ে গেছে। টেস্ট হওয়ার পরে কী করছে দেখো, এখান থেকে ড্রপ করে এখানটাতে সাপোর্ট নিয়েছে, এখান থেকে ড্রপ করে এখানটাতে সাপোর্ট নিচ্ছে। তো উইকলি টাইম ফ্রেমে যদি দেখাই তোমাদেরকে, একটা লিটল বিট অফ ডাব্লু টাইপের ফর্মেশন করার চেষ্টা করছে। মানে দেখো জাস্ট, সরি, উইকলি না, মান্থলি টাইম ফ্রেমই হবে। মান্থলি টাইম ফ্রেমে এখানে ডাব্লু টাইপের ফর্মেশন করছে। এইবার যদি তোমরা এটাকে এইভাবে কনসিডার করো যে এইটা ডাব্লু নয়, তো আমার কিছু করার নেই,
কারণ ডাব্লু অনেক ধরনের হয়, তোমাদেরকে শেখাবো ডাব্লু প্যাটার্ন অ্যাকচুয়াল কীরকম দেখা উচিত আর মার্কেটে কীরকম হয়, আমরা মানে ছবিতে কীরকম দেখি আর অ্যাকচুয়াল মার্কেট কীরকম ডাব্লু ফর্মেশন করে। ওকে, তো এখান থেকে দেখো এই যে লোটাকে এখনও পর্যন্ত সাস্টেন করার চেষ্টা করছে মার্কেট, তো ফ্রেশ একটা ভালো র্যালি আমরা এক্সপেক্ট করতে পারি 276। বাট এটা ফাইনাল ইয়ে নয়, আমি একটা ছোট্ট ওভারভিউ দিলাম, তোমরা জাস্ট এর আগে ফান্ডামেন্টালটাকে বলে দিই, তারপর ডিটেলস আবার চার্টে আসছি কী বলছে। দেখো বন্ধন ব্যাংক এখানে মার্কেট ক্যাপিটাল 33,500 কোটি, স্টক পি 11.2, আরওসি 6.67, বুক ভ্যালু আরওই হচ্ছে 11.9, বুক ভ্যালু 112 টাকা থেকে 122 টাকা, এটা হচ্ছে কারেন্ট প্রাইস হচ্ছে 208 টাকা। মানে যদি আমরা বুক ভ্যালু দেখি, প্রাইস টু বুক ভ্যালু 1.71, একটা রিজনেবল ভ্যালুতে চলছে, ঠিক আছে। প্রাইস টু সেল 1.87, ডেপ টু ইকুইটি রেশিও 6.78, মানে এটাও 6.78 অ্যাজ সাচ কোনো সমস্যা নেই, কারণ ব্যাংকের ক্ষেত্রে রেট থাকে। 5 বছর যদি আরোই দেখি 12.6, এটা একটু কম রয়েছে। 5 বছরের সেল যদি দেখি 27, আর 5 বছরের যদি আমরা প্রফিট দেখি 10, মানে এইটা যদি কম্পারিজন করি আমরা, যে 5 বছরের সেলস আর 5 বছরের প্রফিট, এই দুটো যদি করি, সেলস তো ঠিকঠাক আছে, বাট এখান থেকে প্রফিট অ্যাজ সাচ জেনারেট হচ্ছে না। ফেস ভ্যালু রয়েছে এখানে 10, ঠিক আছে। কোম্পানি ইন ফিউচার প্রাইসে স্প্লিট হওয়ার বা কোম্পানি স্প্লিট হওয়ার সম্ভাবনা আছে বন্ধন ব্যাংকে। ওকে, এইবার আমরা একটু দেখে নেব নিচের দিকে কি বলছে। দেখো প্রাইসটা দেখো, এখানে ব্লু কালারটা প্রাইসকে শো করছে, আর এটা ব্ল্যাকটা যেটা, এটা 200 মুভিং অ্যাভারেজ, আর অরেঞ্জটা যেটা রয়েছে 50 মুভিং অ্যাভারেজ। এই যে দেখতে পাচ্ছ এখানে 200 আর 50, প্রাইস হচ্ছে ব্লু কালারটা, এটা হচ্ছে ভলিউম। ওকে, তো দেখো এখানে কি বলছে, প্রাইস অলরেডি এই 200 মুভিং অ্যাভারেজ লঙ্গার টাইমে, ম্যাক্সিমাম টাইম ফ্রেম এখানে দেখতে পাচ্ছ 10 ইয়ার্স আছে, এরপরে 5 ইয়ার্সও আছে। তো এই টাইম ফ্রেমে দেখো দেখতে পাচ্ছ যে এইটার গায়ে লেগে যাচ্ছে। তো প্রাইসের যতটা কারেকশান হওয়ার ছিল, আই থিঙ্ক এখান থেকে প্রাইস অনেকটা কারেক্ট হয়ে গেছে। তো ইন ফিউচার প্রাইস যদি নিচে যায় তো একটা ড্রাস্টিক্যালি ফল আসতে পারে, বাট সেই পসিবিলিটিটা এখানে নেই। তো এখান থেকে যদি পি রেশিওটাকে চেক করে নিই, দেখবো পি রেশিও ম্যাক্সিমাম পি 22, আর এখন পি চলছে কত 11.2, এখানে শো করছি 11.2। বাট যদি তোমরা অ্যাকচুয়ালি ক্যালকুলেট করি, যে আমরা যে পি ক্যালকুলেট করার জন্য দেখি, দেখো কোয়ার্টারলি রেজাল্ট, এখানে কোয়ার্টারলি রেজাল্ট 733, কোয়ার্টারলি রেজাল্টটাকে যদি আমরা এখানে 4 দিয়ে মাল্টিপ্লাই করি, যেটা বেরোবে সেটা দিয়ে যদি টোটাল মার্কেট ক্যাপিটালকে ডিভাইড করি, তাহলে একটা ফেয়ার ভ্যালুজ এখান থেকে বেরোবে বন্ধন ব্যাংকে। ফেয়ার ভ্যালুজ মানে কি, পারফেক্ট ঠিকঠাক একটা পি রেশিও, যেখানে এই পি রেশিওটা অনেক সময় ঠিকঠাক শো করে না, বা এখানে আমি দেখেছি যেটা এখানে করছে না, এর থেকে একটু লোয়ার ভ্যালুয়েশন আছে। তো সেখানে যদি দেখি যে টোটাল ওভারঅল একটা ভালো মোটামুটি দেখা যাচ্ছে যে 10-এর কাছাকাছি পি রয়েছে, ঠিক আছে। বাট এই 10-এর কাছে পিটাকে আমরা কেন কনসিডার করবো, দেখো প্রথমে আমরা দেখে নেব যে এখানে এর যে আলাদা কম্পিউটার রয়েছে, পিয়ার কম্পিউটার রয়েছে, সেই প্রত্যেকটা পিয়ার কম্পিউটারে পি যদি আমরা ক্যালকুলেট করি, দেখো এখানে 15, 17, 19, 13, 18.34, 73, 11.25, তো এখানে সবচেয়ে লোয়ার পিতে চলবে এটা, এখন ইভেন্ট চলছে। আর যদি আমরা অ্যাকচুয়ালি ফেয়ার পি ক্যালকুলেট করি সেটা তো চলবে। আর যদি প্রাইস টু যদি আমরা বুক ভ্যালু দেখি, দেখো প্রাইস টু বুক ভ্যালু এইখানে অলমোস্ট প্রত্যেকটা জায়গার থেকে প্রাইস টু বুক ভ্যালু একটা রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তো বন্ধন ব্যাংকে যদি আমরা নিচের দিকে যাই, যে কোয়ার্টারলি রেজাল্টে যাই, কোয়ার্টারলি রেজাল্টে গিয়ে দেখবো যে নেট এনপি, এটা যেটা সমস্যা ছিল, সবচেয়ে বড় সমস্যা ছিল এনপিএ মানে কি, যে লোনগুলো দেয় কোম্পানি, মানে বন্ধন ব্যাংক যে আমাদের ছোটো ছোটো মাইক্রো ফাইন্যান্স লোনগুলো দেয়, সেই লোনগুলো যখন রিকভারি করতে পারে না, সেটা এনপিএর মধ্যে চলে যায়। সেটা এনপিএ কত, এনপিএ মানে নন পারফর্মিং অ্যাসেট, যেটা ছিল আগে ছিল 2.18 থেকে সেপ্টেম্বরের কোয়ার্টারে 2.32, এইবার এটা কমে 11.11 কমেছে এখান থেকে, ঠিক আছে। 0.11 কমার জন্য এখান থেকে দেখো তোমরা অপারেটিং প্রফিট মার্জিন এখান থেকে সেম রয়েছে। কোম্পানির সেলস ডিসেম্বর থেকে ইনক্রিজ হয়েছে, ঠিক আছে। আদার ইনকাম কোম্পানির লিটল বিট অফ ইনক্রিজ হয়েছে, কিন্তু যদি এখান থেকে ডিসেম্বরের কম্পারিজন দেখি, সেখান থেকে হাফ হয়েছে, কিন্তু লাস্ট দুটো কোয়ার্টার থেকে এখান থেকে ইম্প্রুভমেন্ট একটা দেখা যাচ্ছে। ট্যাক্স কোম্পানি আগের বার থেকে একটু বেশি পে করেছে। ওকে, নো অ্যাজ সাচ ইস্যুস ফর দ্য কোম্পানি অ্যাজ পার মাই ভিউ। তো তারপর ইনভেস্টার প্যানেলে চলে যাচ্ছি। ইনভেস্টার প্যানেলে গিয়ে দেখবো যে প্রোমোটার এখান থেকে দেখো 39.98, এফআইএ স্টেক বাড়িয়েছে, ডিআই স্টেক লিটিল বিটটা কমিয়েছে, এখান থেকে 9 থেকে 10 হয়েছে পাবলিক, মানে অলমোস্ট 1%-এর কাছাকাছি, পুরোপুরি 1 নয়, কারণ 9.73 থেকে 10.73
পাবলিক ইন্টারেস্ট খুব একটা বাড়েনি এখান থেকে, যদি নাম্বার অফ শেয়ার হোল্ডার্স দেখি খুব একটা বাড়েনি। এইবার যদি আমরা এর ভিতরে দেখি, ভিতরে গিয়ে দেখবো যে অ্যাকচুয়াল পাবলিক আছে কি অন্য কেউ আছে। হ্যাঁ, প্রতিটাই পাবলিক আছে এখান থেকে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 0.07, ডিওয়াই এর মধ্যে কারা কারা আছে জাস্ট একবার দেখে নিই। এইচডিএফসি ব্যাঙ্ক এরা স্টেক সরিয়ে নিয়েছে, লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এরা রয়েছে এখানে। তো জাস্ট জাস্ট দেখতে দাও একবার এখান থেকে কারা এই স্টেকটা নিয়েছে। এখান থেকে নিপ্পন লাইফ ইন্ডিয়া ট্রাস্ট এরা একটু স্টেকটা বাড়িয়েছে এখান থেকে, ঠিক আছে। কোটাক কোটাক আরবিটেজ এরা ফান্ড এরা 1.27 ডিসেম্বরে কোয়ার্টারে এরা স্টেকটা বাড়িয়েছে, ঠিক আছে। টাটা আরটিভিএস এরাও নিয়েছে এখান থেকে স্টেক। তো স্টকটা যদি দেখি অলমোস্ট দেখো এখান থেকে একটা ফেয়ার ভ্যালুয়েশনে যাচ্ছে, কিন্তু স্টকের আমরা যদি দেখি যে আরওই, এই আরওইটা একটা মানে অলমোস্ট 12-এর কাছাকাছি রয়েছে, এটা 15-এর কাছাকাছি গেলে আমরা ঠিকঠাক একটা বলতে পারি। তো চলো এবারে চার্টে দেখে নেবো। দেখো এখানে একটা ডিসক্লেমার দিয়ে দিই, আমি যে অ্যানালিসিস করছি এটা পুরোপুরি এডুকেশনাল পারপাসের জন্য, এটা কোনো বাইসেল রেকমেন্ডেশন না। যদি তোমরা বাইসেল করতে চাও তো তোমাদের ফিনান্সিয়াল অ্যাডভাইসারের সাথে কনসাল্ট করো, অথবা নিজেরা অ্যানালিসিস করে তোমরা ডিসিশন নিও বাই করবে কি সেল করবে। এটা কোনো আমি কোনো ইনভেস্টিং অ্যাভারেজ দিচ্ছি না, আমি অলরেডি এখানে ইনভেস্টেড হব ইন ফিউচার্স। কোনো প্রাইস অ্যাকশন ভালো দেখলে এখন আমি ইনভেস্টেড নিয়ে জাস্ট আমার ওভারভিউ একটা শো করছি এখান থেকে যে কী হতে পারে। ওকে, তো দেখো এখান থেকে জাস্ট মান্থলি টাইম ফ্রেমটা দেখো, এখান থেকে দেখায় এখানে কি করেছে, সাপোর্ট আছে একটা কতই 211, আর একটা এখানে রয়েছে সাপোর্ট এরিয়া 205, মানে এইখান থেকে মাল্টিপল সাপোর্ট ক্রিয়েট করছে। তো স্টক প্রাইস যদি আমি বলছি, এই যে লাইনটা দেখো, এই যে লাইনটা 205-এর নিচে যদি মান্থলি ক্লোজিংয়ের পরে যদি এরকম রিটেস্ট কন্টিনিউশনে বেরিয়ে যায়, তাহলে তো স্টক একদম মানে কি বলবো 100-150 টাকার কাছাকাছি চলে আসার হায়ার চান্সেস আছে, ঠিক আছে। তো আমরা কশাসলি এখানে পজিশন সাইজিং, রিস্ক ম্যানেজমেন্ট সব কিছু ফলো করব এই বন্ধন ব্যাংকের জন্য। তো এখান থেকে আমরা যদি দেখি, দেখো বন্ধন ব্যাংকের যদি আমরা ডাব্লু টাইপটাকে এখানে কনসিডার করি, এই ডাব্লুর কি হচ্ছে, এই ব্লু লাইনটা 276, এখানে একটা নেক লাইন। বাট এখান থেকে যদি আমরা দেখো তোমার ডেলি টাইম ফ্রেমে জাস্ট দেখাই একবার, ডেলি টাইম ফ্রেমে এখান থেকে একটা জাস্ট ডেলি টাইম ফ্রেমে এখান থেকে একটা সাপোর্ট নিয়েছে। দেখো প্রাইস এখান থেকে শার্পলি ফল করেছে এই ক্যান্ডেলটাতে, করে এখান থেকে নিচে এসে উপরে গেছে, উপরে গিয়ে এগেন এখান থেকে সাপোর্ট নিয়ে এই যে ডাব্লু টাইপের ফর্মেশন করেছে, ডাব্লু নেকলাইনের উপর অলরেডি ডেলি ক্লোজিং হয়েছে। তো এখান থেকে একটা রিটেস্ট কন্টিনিউশন হয়ে একটু ব্যারিয়ার অনেকটাই আসবে স্টকটার ক্ষেত্রে, কারণ অনেকটা ফল করেছে অল টাইম হাই থেকে। তো যখনই আসবে এই লেভেলগুলো 232, তারপরে হলো তোমার জাস্ট পিছন দিকে দেখাই 232, এখান থেকে শার্পলি ফল করেছে 263, জাস্ট তোমায় দেখাই এখানে একটা রেজিস্ট্যান্স তো হবেই, অলমোস্ট এখানে একটা রেজিস্ট্যান্স আমি ড্র করছি। জাস্ট দেখো এই যে এরিয়াটা, ইভেন এই এরিয়াটা, এখানটাতে একটা রেজিস্ট্যান্স ইন ফিউচার গেলে এখান থেকে শো করতে পারে। তো সেখান থেকে ড্রাস্টিক্যালি ফল হবে না, এখানে একটা কনসেপ্ট করে এখান থেকে ব্রেকআউট দিলে ইন ফিউচার একটা হায়ার হাই ফর্মেশন করে অনেকটা স্টক প্রাইস মাল্টিফোল্ড হওয়ার, মানে 50%, 100% রিটার্ন হওয়ার চান্সেস আছে এই জায়গা থেকে। তো অনেকবার চেষ্টা করেছে আপসাইড যাওয়ার, এখান থেকে যখন এখানে গেছে ফেল্ড হয়েছে নিচে, এখান থেকে ফেল্ড উপরে গেছে আবার নিচে, এখান থেকে ডাব্লু ফর্মেশন করে নেকলাইন করে আবার উপরে গেছে, এখান থেকে ফেল্ড হয়েছে উপরে গিয়ে এবার এখানে গেছে লো ফর্মেশন করে দিয়েছে। তো এই ফর্মেশনটা এখান থেকে রিট্রেসমেন্টও হতে পারে, এখান থেকে রিট্রেসমেন্ট করে নিচের দিকেও আসতে পারে, অথবা এখান থেকে হায়ার হাই ফর্মেশন করে উপর দিকেও যেতে পারে। তো আমরা কোনো বায়াস থাকবো না যে এই স্টকটা এতটা নিচে পড়ে গেছে আর কত নিচে পড়বে, এরকম কিছু না। স্টক মার্কেটে সস্তা জিনিস আরও সস্তা হয় আর দামি জিনিস অনেক দামি হয়ে যায়। এটা তোমরা হয়তো দেখেছো, অনেক কিছু স্টকে তোমরা ছেড়ে দিয়েছো, তারপরে স্টক প্রাইস ওপর দিকে চলে গেছে, আর তোমরা বাই করেছো তারপর নিচের দিকে পড়ে গেছে আরও। তো এই কনসেপ্টটাকে তোমাদের মাথায় রাখতে হবে, সস্তা জিনিস আরও সস্তা হতে পারে, আর দামি জিনিস মানে এক্সপেন্সিভ আরও এক্সপেন্সিভ হতে পারে। তো সেই কনসেপ্টটা আমরা শেয়ার মার্কেটে সবসময় মাথায় রাখবো। তো এখান থেকে এই যে ফর্মেশনটা দেখলাম, এখান থেকে একটা ডেইলি ক্যান্ডেল ক্লোজিং হয়েছে, এখান থেকে ডাব্লু ফর্মেশন করছে, নেকলাইনের উপরে ক্লোজিং হচ্ছে। ফেব্রুয়ারি মাসের শেষে আমাদের অনেকটা কনফার্মেশন হবে যে স্টকের মোমেন্টাম কোন দিকে যাচ্ছে। এখানে ভলিউমের অনেক শো করছে, এখান থেকে এই যে ভলিউমটা শো করেছে এখানে, এই যে ভলিউম শো করে ইমিডিয়েটলি এখান থেকে রিভার্সাল পাচ্ছে। তো এখান থেকে যদি লো ফর্মেশন করে স্টক এরকমভাবে ডেলি টাইম ফ্রেমে যায়, তো এটাও যদি যায় এখান থেকে যদি ডেলি টাইম ফ্রেমে লো ফর্মেশন করে দেয়, তো ড্রাস্টিক্যাল ফল একটা বন্ধন ব্যাংকের মধ্যে হতে পারবে, এটুকু তোমরা অ্যাসিওর থাকো। আমি অ্যাসিওর আছি এটুকু যে এখান থেকে যদি প্রাইস এখান থেকে লো ফর্মেশন করে এগেন, তো এই স্টকটাকে এখনো পর্যন্ত আর কেউ বাঁচাতে পারবে না। তো অলমোস্ট ধরো এখান থেকে 150, 140, 130, 100-এর কাছাকাছি ইভেন আরও ড্রপ করে যেতে পারে।
তো আমরা সবসময় অ্যানালিসিস করবো, আমাদের রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট সব কিছু ফলো করে কোনো স্টকে এন্ট্রি বা এক্সিট দেখবো। তো এখান থেকে একটা আপসাইড যাওয়ার একটা পোটেনশিয়াল আছে একটু, লিটল বিট অফ। তো সেটা এই মান্থলি মান্থলি ক্যান্ডেল ক্লোজিংয়ের পরে আমাদের বোঝা যাবে যে প্রাইস কি মোমেন্টাম করছে। ওকে, তো চলো, অনেকটা বড় হয়ে গেছে ভিডিও আর বেশি বড় করবো না। ততক্ষণের জন্য ভাই আবার বলে দিই, এটা কোনো বাইসেল রেকমেন্ডেশন না, এটা অনলি ফর এডুকেশনাল পারপাস। তোমরা শেখো কীভাবে চার্ট অ্যানালিসিস হয়, কীভাবে ব্যালেন্স শিট অ্যানালিসিস হয়। তো চলো, ততক্ষণের জন্য ভাই আবার অন্য কোনো ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থেকো।